আমাদের এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষুধিত পাষাণ। একালে শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষাটিকে আমরা কিছুটা সহজ করে নিয়েছি। অডিও পরিবেশনের সুবিধার্থে সামান্য কিছু পরিবর্তনও করা হয়েছে। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে ভূতপ্রেতের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এই অডিও পরিবেশনের উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। গল্পটি পরিণত মনের মানুষদের জন্য। গল্প পাঠে সৌভিক সাহা এবং সন্তু ধর। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষুধিত পাষাণ, প্রথম পর্ব। আমি আর আমার এক আত্মীয় পূজার ছুটিতে দেশ ভ্রমণ সেরে কলকাতায় ফিরে আসছিলাম। রেলগাড়িতে এক বাবুর সঙ্গে দেখা। তার কথাবার্তা শুনে ধাঁধা লেগে যায়। পৃথিবীর সমস্ত বিষয়ে এমন করে কথা বলতে লাগলেন যেন তার সঙ্গে প্রথম পরামর্শ করে বিশ্ববিধাতা সকল কাজ করে থাকে। রাশিয়ানরা যে এত দূর এগিয়ে এসেছে, ইংরেজদের যে এমন সমস্ত গোপন মতলব আছে, আর দেশ ও রাজাদের মধ্যে কি যে একটা খিচুড়ি পেকে উঠেছে, এ সমস্ত কিছু না জেনে আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে বসেছিলাম। নতুন পরিচিত মানুষটি অল্প হেসে বললেন, There are more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers. আমরাই প্রথম ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি। সুতরাং লোকটির রকম সকম দেখে অবাক হয়ে গেলাম। লোকটা সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে, কখনো বেদের ব্যাখ্যা করে, হঠাৎ কখনো পার্সি বয় তাওড়াতে থাকে। বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষায় আমাদের তো কোনো রকম জ্ঞান নেই, তাই তার প্রতি আমাদের ভক্তি উত্তরোত্তর বাড়তে লাগলো। আমার থিওসফিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হলো যে আমাদের এই সহযাত্রীর সঙ্গে কোনো এক রকমের অলৌকিক ব্যাপারের কিছু একটা যোগ আছে। কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম, অথবা দৈবশক্তি, অথবা সূক্ষ্ম শরীর, অথবা ওই ভাবের একটা কিছু। তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও ভক্তিবিহ্বল মুগ্ধভাবে শুনছিলেন আর লুকিয়ে নোট করে নিচ্ছিলেন। আমার মনে হলো এই অসামান্য ব্যক্তিটিও গোপনে তা বুঝতে পেরেছিলেন আর কিছুটা খুশিও হয়েছিলেন। গাড়ি এসে জংশনে থামল। আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে জড়ো হলাম। তখন রাত্রি 10:30। পথে কি একটা গোলমাল হওয়ায় গাড়ি অনেক দেরিতে আসবে শুনলাম। আমি টেবিলের ওপর বিছানা পেতে ঘুমো বলে ঠিক করেছি। এমন সময়ে সেই অসামান্য ব্যক্তিটি গল্প ফেঁদে বসলেন। তারপর সে রাত্রে আমার আর ঘুম হলো না। রাজ্য চালনা সম্বন্ধে দু একটা বিষয় মতান্তর হতে আমি জুনাগড়ের কাজ ছেড়ে দিয়ে হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে যোগ দিলাম, তখন আমার বয়স অল্প। মজবুত লোক দেখে প্রথমে বরিচে তুলার মাসুল আদায়ের কাজে লাগিয়ে দিলাম। বরিচ জায়গাটা বড় সুন্দর। নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভেতর দিয়ে সুস্তা নদী পাথরের উপর দিয়ে এঁকে বেঁকে নাচতে নাচতে চলে গেছে। ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো 150 সিঁড়ির উঁচু ঘাটের উপরে একটি শ্বেত পাথরের প্রাসাদ। পাহাড়ের নিচে সে চুপ করে একা দাঁড়িয়ে আছে। কাছে কোথাও কোনো লোকালয় নেই। বরিচের তুলার হাট এবং গ্রাম এখান থেকে বেশ খানিকটা দূরে। প্রায় 250 বছর আগে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগবিলাসের জন্য এই প্রাসাদ এই নির্জন জায়গায় তৈরি করিয়েছিলেন। তখন স্নানশালার ফোয়ারার মুখ থেকে গোলাপগন্ধে জলের ধারা বেরিয়ে আসত। পাথরের স্নিগ্ধ আসনে বসে ঠান্ডা জলের মধ্যে পা ডুবিয়ে পারস্যের তরুণীরা স্নানের আগে খোলা চুলে সে তার কোলে গাজাল গাইত। এখন সে ফোয়ারা আর খেলে না। সাদা পাথরের উপর
সাদা পায়ের সুন্দর আঘাতও পড়ে না। এখন এটা আমাদের মতো নির্জন বাষ্পীড়িত সঙ্গিনীহীন মাসুল ক্যারেক্টারের বিরাট আর অতি শূন্য বাসস্থান। কিন্তু আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে বাস করতে বারবার করে নিষেধ করেছিল। বলেছিল, ইচ্ছা হয় দিনের বেলা থাকবেন, কিন্তু কখনো এখানে রাত্রিবেলা কাটাতে যাবেন না। আমি হেসে উড়িয়ে দিলাম। ভৃত্যেরা বলল, বাবু, আমরা সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম সব করে দেব, কিন্তু রাতের বেলা এখানে থাকবো না। আমি হেসে বললাম, বেশ, তাই হবে। এই বাড়ির এমন একটা বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসতে সাহস করত না। প্রথম প্রথম এসে এই পরিত্যক্ত পাথরের প্রাসাদের বিছানাটা আমার বুকের উপরে যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চেপে থাকত। আমি যতটা পারতাম বাইরে বাইরে ঘুরে বেড়াতাম। একটানা সমস্ত কাজকর্ম করে রাত্রে ঘরে ফিরে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই বাড়িটার একটা অপূর্ব নেশা আমাকে ক্রমশ যেন আক্রমণ করে ধরতে লাগলো। আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন, লোককে বিশ্বাস করানো শক্ত। কি বলবো মশাই, সমস্ত বাড়িটা যেন একটা সজীব পদার্থের মতো আমাকে তার জঠরের মোহর রসে অল্পে অল্পে যেন জীর্ণ করতে লাগলো। বোধহয় বাড়িতে পা দেওয়া মাত্রই জিনিসটা শুরু হয়েছিল, কিন্তু আমি যেদিন সচেতন ভাবে প্রথম অনুভব করলাম সেদিনটার কথা আমার স্পষ্ট মনে আছে। তখন গরমের শুরুতে বাজার নরম, আমার হাতে কোনো কাজ ছিল না। সূর্যাস্তের একটু আগে আমি সেই নদী তীরে ঘাটের নিচু তলায় একটা আরাম কেদারে নিয়ে বসেছি। তখন সুস্তে নদী শীর্ণ হয়ে এসেছে, ওপারে অনেকখানি বালির তট শেষ বিকেলের আভায় রঙিন হয়ে উঠেছে। এপারে ঘাটের সিঁড়ির নিচে অগভীর স্বচ্ছ জলের তলায় নড়িগুলো ঝিকঝিক করছে। সেদিন কোথাও কোনো বাতাস ছিল না। গাছের জঙ্গল থেকে একটা ঘন সুগন্ধ উঠে স্থির আকাশকে ভারাক্রান্ত করে রেখেছিল। সূর্য যখন পাহাড়ের আড়ালে চলে গেল তখনই যেন দিনের নাট্যশালার একটা লম্বা ছায়ার পর্দা পড়ে গেল। এখানে পর্বতের আড়াল থাকাতে সূর্যাস্তের সময় আলো আঁধারের সম্মিলন বেশিক্ষণ স্থায়ী হয় না। ঘোড়া চড়ে একবার ছুটে বেরিয়ে আসবো মনে করে উঠবো করছি, এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। পেছন ফিরে দেখি কেউ নেই। মনের ভুল মনে করে আবার ফিরে বসতেই আবার শব্দ শুনতে পেলাম। এবারে একসঙ্গে অনেকগুলো পায়ের শব্দ, যেন অনেকে মিলে ছুটোছুটি করে নেমে আসছে। আমার মনে একরকম ভয়ের সঙ্গে একরকম পুলক মিশে সারা শরীর ভরিয়ে তুলল। যদিও সামনে কোনো মূর্তি ছিল না, তবু যেন স্পষ্ট মনে হলো গরমের সন্ধেবেলায় একদল মেয়ে যেন সুস্তার জলে স্নান করতে নেমেছে। সেই সন্ধেবেলায় নিস্তব্ধ পাহাড়ের নিচে নদী তীরে নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না, কিন্তু তবু আমি যেন স্পষ্ট শুনতে পেলাম ঝর্ণার ধারার মতো কলকল করতে করতে তারা আমার পাশ দিয়ে চলে গেল। কিন্তু আমাকে যেন তারা লক্ষ্য করল না। তারা যেমন আমার কাছে অদৃশ্য, তেমন আমিও যেন তাদের কাছে অদৃশ্য। নদী ঠিক আগের মতো স্থির, কিন্তু আমার মনে হলো স্বচ্ছ
দ্রুত আর অগভীর স্রোত অনেকগুলো পালাপাড়া হাতের আঘাতে যেন চঞ্চল হয়ে উঠেছে। হেসে হেসে সুখীরা একে অন্যের গায়ে জল ছুঁড়ে মারছে। সাঁতারের আঘাতে রাশি রাশি জলবিন্দু মুক্তোর মতো আকাশে ছিটকে পড়ছে। আমার বুকের মধ্যে একরকম কাঁপুনি হতে লাগলো। সে কি উত্তেজনা, নাকি ভয়, নাকি আনন্দে, তা বুঝে বলতে পারবো না। বড় ইচ্ছে হতে লাগলো ভালো করে দেখি, কিন্তু সামনে দেখবার মতো কিছু ছিল না। মনে হলো যেন ভালো করে কান পাতলেই তাদের সমস্ত কথা স্পষ্ট শুনতে পাবো, কিন্তু এক মনে কান পেতে শুধু বনের ঝিঝির আওয়াজ শোনা যায়। মনে হলো 250 বছরের কালো পর্দা যেন ঠিক আমার সামনে তুলছে। ভয়ে ভয়ে একটা ধার তুলে ভেতরে চেয়ে দেখি, সেখানে যেন বিরাট সভা বসেছে, কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যায় না। হঠাৎ গুমট ভেঙে একটা হু হু করে বাতাস দিল। সুস্তার স্থির জল দেখতে দেখতে অবসরের মাথার চুলের মতো কুঞ্চিত হয়ে উঠল। সন্ধ্যার ছায়া থাকা সমস্ত বন এক মুহূর্তে একসঙ্গে যেন মর্মর শব্দ করে দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। সে স্বপ্নই বলো আর সত্যিই বলো, 250 বছরের অতীত থেকে প্রতিফলিত হয়ে আমার সামনে যে অদৃশ্য মরীচিকা তৈরি হয়েছিল চকিতের মধ্যে উধাও হয়ে গেল। যে মেয়েরা আমার গায়ের উপর দিয়ে দেহহীন পায়ে ছুটে সুস্তার জলের উপর ঝাঁপ দিয়ে পড়েছিল, তারা যেন আমার পাশ দিয়ে উঠে গেল না। বাতাসে যেমন করে গন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমনি করে উড়ে চলে গেল। তখন আমার মনে একটা ভয় হলো যে হঠাৎ বুঝি নির্জন পেয়ে কবিতা দেবী আমার কাঁধে এসে ভর করলেন। আমি বেচারা তুলার মাসুল আদায় করে খেটে খাই, সর্বনাশিনী এবার বুঝি আমার মুন্ডবাত করতে আসলেন। ভাবলাম ও কিছু নয়, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, এসব ফাঁকা পেটে সমস্ত রকম রোগ এসে চেপে ধরে। আমার খানসামাকে ডেকে প্রচুর মোগলাই খানা হুকুম করলাম। পরদিন সকালে উঠে সমস্ত ব্যাপারটা ভীষণ হাস্যকর বলে মনে হতে লাগলো। খুশি মনে সাহেবের মতো সোলার টুপি পরে নিজের হাতে গাড়ি হাঁকিয়ে গড় গড় শব্দ তুলে নিজের তদন্তের কাজে চলে গেলাম। সেদিন ত্রৈমাসিক রিপোর্ট লিখবার দিন, বাড়ি ফিরতে দেরি হবার কথা, কিন্তু আশ্চর্য, সন্ধে পার হতে না হতেই আমাকে যেন বাড়ির দিকে টানতে লাগলো। কে টানতে লাগলো বলতে পারবো না, কিন্তু মনে হলো আর দেরি করা তো উচিত হবে না। মনে হলো সকলে বসে আছে, আর দেরি করা যাবে না। রিপোর্ট অসমাপ্ত রেখে সোলার টুপি মাথায় দিয়ে সেই সন্ধ্যেবেলা গাছের ছায়া থাকা নির্জন পথ গাড়ির শব্দে সচকিত করে সেই অন্ধকার পাহাড়ের নিচে নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে গিয়ে পৌঁছলাম। সিঁড়ির উপরে সামনের ঘরটা বিরাট বড়, 3 সারি বড় বড় থামের উপরে কারুকার্য খচিত খিলানে বিশাল ছাদটাকে ধরে আছে। এই প্রকাণ্ড ঘরটা নিজের বিপুল শূন্যতায় দিন রাত যেন কম কম করতে থাকে। সেদিন সন্ধ্যার আগে তখনও প্রদীপ চালানো হয়নি। দরজা ঠেলে আমি যেই সেই বিরাট ঘরটায় প্রবেশ করলাম, অমনি মনে হলো ঘরটার মধ্যে যেন একটা ভারী বিপ্লব বেঁধে গেল। যেন হঠাৎ সভা ভেঙে গিয়ে চারদিকে দরজা জানলা ঘর পথ বারান্দা দিয়ে কে কোথায় পালালো
কোথাও কিচ্ছু দেখতে না পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। শরীর একরকম আবেশে রোমাঞ্চিত হয়ে উঠল, যেন বহুদিনের পুরনো মাথা ঘষা আর আতরের মৃদু গন্ধ ভেসে আসতে লাগলো। আমি সেই অন্ধকার জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন পাথরগুলো স্তম্ভগুলোর মাঝখানে দাঁড়িয়ে চুপ করে শুনতে পেলাম ঝরঝর করে ফোয়ারা জল সাদা পাথরের উপর এসে পড়ছে। সেতারে কি যেন একটা সুর বাজছে, ভালো বুঝতে পারলাম না। কোথাও বা সোনার সাজ পোশাকের আওয়াজ, কোথাও নুপুরের রুনুঝুনো, কখনো বা তামার বিরাট ঘণ্টায় প্রহর বাজবার শব্দ। অনেক দূরে নহবতের আলাপ ভেসে আসতে লাগলো। বাতাসে দুলতে থাকা ঝাড়বাতির ঠুনঠুন শব্দ, বারান্দার খাঁচা থেকে বুলবুলের গান, বাগান থেকে পোষা সারসের ডাক আমার চারদিকে একটা প্রেত লোকের রাগিনী তৈরি করতে লাগলো। আবার এমন একটা মোহ উপস্থিত হলো যে মনে হলো এই অস্পৃশ্য, অবাস্তব, এই ব্যাপারটাই জগতে একমাত্র সত্য, আর সমস্তই মিথ্যা, মরীচিকা। এই যে আমি, অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুক, মানে অমুকের জ্যেষ্ঠ পুত্র, আমি তুলার মাসুল সংগ্রহ করে 450 টাকা মাইনে পাই, আমি যে সোলার টুপি এবং খাটো কর্তা পরে টমটম হাঁকিয়ে আপিস করতে চাই, সমস্তই আমার কাছে এমন একটা অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যা বলে মনে হলো যে আমি সে বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠলাম। ঠিক তখনই আমার ভৃত্য জ্বলন্ত কেরোসিন ল্যাম্প নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। সে আমাকে পাগল বলে মনে করলো কিনা জানি না, কিন্তু তখনই আমার মনে পড়ে গেল যে হ্যাঁ, আমি অমুক চন্দ্রের জ্যেষ্ঠ পুত্র, আমি শ্রীযুক্ত অমুকনাথ বটে। তখন আমার একটু আগের অদ্ভুত ব্যবহারের কথা মনে করে আমার হাসি পেয়ে গেল। কেরোসিনের আলোয় ক্যাম্প টেবিলের কাছে খবরের কাগজ নিয়ে সকৌতুকে হাসতে লাগলাম। খবরের কাগজ পড়ে তারপর মোগলাই খানা খেয়ে ছোট একটি ঘরের কোণে প্রদীপ নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমার সামনে খোলা জানলার ভেতর দিয়ে অন্ধকার বনবেষ্টিত আড়ালি পর্বতের উপর থেকে একটি উত্তোজ্জ্বল নক্ষত্র সহস্র কোটি যোজন দূর আকাশ থেকে আমার দিকে এক দৃষ্টি তাকিয়েছিল। তাতে আমি বিস্ময় আর কৌতুক অনুভব করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারি না। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ একসময় শিউরে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তা নয়, কোনো লোক যে প্রবেশ করেছিল তাও দেখতে পেলাম না। শুধু অন্ধকার পর্বতের উপর থেকে অনিমেষ নক্ষত্রটি অস্ত গিয়েছে, আর কৃষ্ণপক্ষের চাঁদের ক্ষীণ আলো ম্লান ভাবে জানলা দিয়ে এসে পড়েছে। আমি কোনো লোককেই দেখতে পেলাম না, কিন্তু তবু আমার যেন স্পষ্ট মনে হলো কে যেন একজন আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে কেবল যেন তার আংটি পরা 5 আঙুলের ইশারায় অতি সাবধানে আমাকে তার অনুসরণ করতে আদেশ দিল। আমি চুপি চুপি উঠে বসলাম, যদিও
সেই প্রকাণ্ড ফাঁকা প্রাসাদ, সেখানে আমি ছাড়া কোনো জনপ্রাণী উপস্থিত ছিল না। কিন্তু তাও আমার পদে পদে ভয় হতে লাগলো যে পাছে কেউ জেগে ওঠে। এমনিতে প্রাসাদের বেশিরভাগ ঘর বন্ধ থাকত, সে সমস্ত ঘরে আমি কখনো যাইনি। কিন্তু সেই রাত্রে নিঃশব্দ পায়ে দম বন্ধ করে সেই অদৃশ্য নারী মূর্তির পেছনে পেছনে আমি কোথা দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছিলাম তা আজও স্পষ্ট করে বলতে পারি না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত ক্ষুদ্র গোপন কক্ষ পার হয়ে যেতে লাগলাম, তার কোনো ঠিকানা নেই। আমার অদৃশ্য দূতিটিকে যদিও চোখে দেখতে পাইনি, কিন্তু তাও তার মূর্তি আমার মনের মধ্যে যেন ভেসে উঠল। আরো ভ্রমণে ঝোলা আস্তিনের ভেতর দিয়ে সাদা পাথরের মতো কঠিন নিটোল হাত দেখা যাচ্ছে। টুপির প্রান্ত থেকে মুখের উপরে সূক্ষ্ম কাপড়ের আবরণ, কোমরে একটা বাঁকা ছুরি বাঁধা। মনে হলো যেন আরব্য রজনীর সহস্র রজনীর মধ্যে একটি রজনী আজ উপন্যাসের পৃথিবী ছেড়ে এইখানে এই প্রাসাদের মধ্যে উড়ে এসেছে। আমি যেন অন্ধকার রাত্রে ঘুমন্ত বাগদাদের অন্ধকার সংকীর্ণ পথে কোন এক বিপদ সংকুল অফিসারে যাত্রা করেছি। অবশেষে আমার দূতি যেন একটি ঘন নীল রঙের পর্দার সামনে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে নিজের দিকে আঙুল নির্দেশ করে কি একটা দেখালো। আমি নিজে কি ছিল কিছুই ভালো করে বুঝলাম না, কিন্তু ভয়ে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। মনে হলো সেই পর্দার সামনে কিংখাবের সাজ পরা একটা ভীষণ প্রহরী কোলের উপর খোলা তলোয়ার নিয়ে দুপা ছড়িয়ে দিয়ে বসে ঢুলছে। আমার দুধি সেই নারী মূর্তি হালকা পায়ে তার দুপা ডিঙিয়ে পর্দার একটা প্রান্ত তুলে ধরল। ভেতরে পারস্যের কালিচা পাতা ঘরের একটুখানি অংশ দেখা গেল, কিন্তু সেখানে তক্তার উপরে কে বসে আছে তা দেখা গেল না। শুধুমাত্র জাফরান রঙের পাজামার নিচে জোরের ছুটি পরা দুখানে ছোট্ট সুন্দর পায়ের পাতা গোলাপি মখমল আসনের উপরে অলসভাবে পড়ে রয়েছে। মেঝের একপাশে একটা নীলচে স্ফটিকের পাত্রে কতগুলো আপেল, নাশপাতি, নারাঙ্গি আর প্রচুর আঙুরের গুচ্ছ সাজানো আছে। পাশে দুটো ছোট পেয়ালা আর একটি সোনালী মদিরার কাঁচের পাত্র যেন অতিথির জন্য অপেক্ষা করে রয়েছে। ঘরের ভেতর থেকে একটা অপূর্ব ধূপের একরকম মাদক সুগন্ধি ধোঁয়া এসে আমাকে একেবারে বেফল করে তুলল। আমি কাঁপা কাঁপা বুকে যেই সেই প্রহরীর পা দুটো টপকে পার হতে যাব, অমনি সে চমকে জেগে উঠল আর তার কুলের উপর থেকে সে ধারালো তলোয়ার পাথরের মেঝের উপর ঝনঝন শব্দ করে পড়ে গেল। হঠাৎ একটা বিকট চিৎকার শুনে চমকে দেখলাম, আমি আমার সেই ক্যাম্পখাটের উপরে ঘামে ভিজে বসে আছি। ভোর বেলাকার আলোয় কৃষ্ণপক্ষের টুকরো চাঁদ রাত জাগা রোগীর মতো পাণ্ডুবর্ণ হয়ে গেছে, আর আমাদের পাগলা মেহরালি তার রোজগার প্রথা মতো ভোরবেলার জনশূন্য পথে তফাৎ চাও করে চিৎকার করতে করতে চলেছে। এইভাবে আমার আরব্য উপন্যাসের একটা রাত্রি
যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। কিন্তু তখনও 100 রজনী বাকি আছে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষুধিত পাষাণ, প্রথম পর্ব। ইরানি মহিলার চরিত্রে আলিমপনা রায়। গল্পের কিছু অংশের পাঠে সন্তু ধর। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল। গল্পের সূত্রধার, গল্পের বাকি অংশের পাঠে, অন্যান্য চরিত্রে এবং পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।